মূল্যস্ফীতি কমাতে লাগবে আরও ২-৩ মাস, জানালেন অর্থ উপদেষ্টা। শুল্ক প্রত্যাহারের দাবিতে সব বন্দরে ফল খালাস বন্ধ। শিক্ষার্থীরা বই না পেলেও দেদারসে চড়া দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। দুদিন পেরিয়ে গেল হদিস মেলেনি মোহাম্মদপুরে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর। ঘটনায় জড়িত পরিচিত কেউ ধারণা পুলিশের। এবং জাতীয় ক্যান্সার হাসপাতালে অকেজো এমআরআই মেশিন, থেরাপি সার্জারিতে ঘুরতে হয় মাসের পর মাস। পুরা শরীর অবশ হয়ে গেছে, হাঁটতে পারে না, খেলতে পারে না, কোনো কিছু না। আমি আইসি সার্জিট, আমি বাড়ি যাই আসি। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি উজ্জ্বল হাফিজ। মূল্যস্ফীতি কমাতে আরও 2 থেকে 3 মাস লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি জানান, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 6% নেমে যাবে। এদিকে অতি প্রয়োজনীয় পণ্যের আমদানি কমানো হবে না বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কয়েক বছর ধরেই দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণের খরচ বেড়েছে। গত ডিসেম্বরে পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী মূল্যস্ফীতি 14%-এর কাছাকাছি। রাজনৈতিক অস্থিরতায় টানা 9 মাস ধরেই মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। তবে বেসরকারি সংস্থাগুলো বলছে এর পরিমাণ আরও বেশি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, আগামী এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, যার ফলাফল মিলবে জুনে। একটা ম্যাগনিফাই করে বলতে দাম বেড়ে গেছে, বিস্কুটের দাম বেড়ে গেছে, বিস্কুটের 200 টাকার উপরে হলো আমরা বলছি, অন্য বিস্কুটের উপরে। যাই হোক, এইটা ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছে পরশুদিন, একটা বড় বিষয়, কমার্স সেক্রেটারি আমরা বসবে। আর আমি ভ্যাট এর ব্যাপারে তো আমি যখন বাজেট রিভাইজ করব এবং বাজেট হবে তখন তো একটা পুরোপুরি কম্প্রিহেন্সিভ একটা ইস্যু দেবো। এখন তো এসআরও করে আমরা বলছি ভ্যাটটা ইউজ করার জন্য। মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করবো না। এর মধ্যে হয়তো দু একটা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করবো লাগু করে যথাসম্ভব। অর্থ উপদেষ্টা জানান, প্রাক বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। অর্থের প্রবাহ কম থাকলেও অতি প্রয়োজনীয় দ্রব্য আমদানি অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা ইসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, জ্বালানি, এলএনজি এবং সে জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার 1200, সেটা না। ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি, এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসায় যে আমরা ট্যাক্স নেব, ভ্যাট নেব বা এসে নেবো, সেটা তো আরো বড় কনসার্ন। এর আগে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে বেশ কিছু অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আলোচনায় বিদেশ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানির অনুমোদন সহ মসুর ডাল এবং সার আমদানির অনুমোদন দেয়া হয়। দেবরাজ দেব, এখন, ঢাকা। উজ্জ্বল, নতুন বছরের 1 মাস পার হয়ে গিয়েছে, ইতোমধ্যে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখনো মাঠ পর্যায়ে বই পৌঁছায়নি। এসব বই বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি, অথচ কালোবাজারে এসব বইয়ের কপি পাওয়া যাচ্ছে। এবং এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালী যে ব্যক্তিরা তারা জড়িত। এবং এর পাশাপাশি এনসিটিভি বলছে, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করেও পার পাবে না। ফরহাদ বিন নূরের প্রতিবেদন রয়েছে, ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ। স্কুলগুলোতে যখন পাঠ্য বইয়ের ব্যাপক সংকট,
তখন রাজধানীর বিভিন্ন জায়গায় কালো বাজারে গোপনে চলছে সেই বই বেচা বিক্রি। এমন অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে এখন টেলিভিশন। ছদ্মবেশে বই কিনতে প্রথমে আমরা রাজধানীর নীলক্ষেতে। এখানে 2025 শিক্ষাবর্ষের সব শ্রেণীরই আসল এবং নকল পাঠ্য বই দেদারসে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এবার আমরা আরো ভেতরে ঢুকতে চাই। দেখা যায় দোকানে নকল বই সরবরাহ করতে এক ব্যক্তিকে 2598 টাকা এগুলো বই মানে কাগজের বিল। কৌশলে তার সাথে আমরা যাই নীলক্ষেতের জিলানি মার্কেটে, যেখানে আসল বইয়ের PDF প্রিন্ট করে বই আকারে তৈরি করে তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছে কালোবাজারিরা। তারা জানায় তাদের পেছনে আছে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, তাই অনায়াসেই তারা অপরাধমূলক কাজ করছেন বলেও অকপটে স্বীকারও করছেন। ঝামেলায় বললে কি করবে? বিভিন্ন লোক আছে তাই আমার মামা হচ্ছে সভাপতি, উনি হচ্ছে বিএনপির যুবদলের ইউনিট সভাপতি, আমার ওই যে ভাই আছে ইউনিটের সভাপতি, মানে সব। এরপর ফুটপাতের দিকে নজর আমাদের, যেখানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে বিনামূল্যের আসল পাঠ্য বই। এই দোকানদার প্রথমে চলতি শিক্ষাবর্ষের বই থাকার কথা অস্বীকার করলেও পরে নবম-দশম শ্রেণীর আসল বই বের করে দেন। ভেতরে পাতা উল্টালে দেখা যায় বইগুলো এনসিটিবির তালিকাভুক্ত আর্মি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবং অনন্যা প্রিন্টার্সের। আমরা বাজারে গিয়ে দেখলাম যে ওখানে বিভিন্ন রকমের বই আসবে। এনসিটিভি সূত্র বলছে সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবছর 1,09,00,000 বইয়ের টেন্ডার পেলেও এখন পর্যন্ত ডেলিভারি দিয়েছে মাত্র 16.5 লাখ। বাজার থেকে সংগ্রহ করা বইটি দেখে তাদের বলে স্বীকারও করে প্রতিষ্ঠানটি। এটা কি আপনারই বানানো? আপনার প্রেসের বই? এটা কিভাবে করে বাজারে গেল? আসলে এই বইটা গভর্নমেন্ট আমাদের যে অর্ডার আছে থানায় বলেছে যার জন্য আমরা বইটা সঠিকভাবে বইটা করে আমাদের এসোসিয়েশনের বইটা আমরা বইটা সব থানায় বিচার দিচ্ছি, আমাদের অলরেডি বিচার দিচ্ছি। এই বিচার দেওয়ার পরে যদি বই লাইব্রেরি আসে থাকে এতে গভর্নমেন্টের মধ্যে তদন্ত করা যায়, আসলে সব তথ্য পাওয়া যাবে বইটা কীভাবে লাইব্রেরি আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের তৈরি সবশেষ বিতর্কিত কারিকুলাম বাতিল করে 2012 সালের শিক্ষাক্রমে ফিরেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তিত পরিস্থিতি, পাঠ্য বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়ার কারণে বছরের 1 মাস পার হলেও এখনও শিক্ষার্থীরা পাননি শতভাগ বই। আর এরই সুযোগ নিচ্ছেন অসৎ ব্যবসায়ীরা। এসব অনিয়মের দায় কি এড়াতে পারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড? আমরা এই দায় সম্পূর্ণ এড়াতে পারি না। এনসিটিভির চেয়ারম্যান বলছেন অনেক স্কুল প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা দিয়ে তা বাজারে বিক্রি করে দেয়। বলেন রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করেও পার পাবে না। যদি রাজনৈতিক পরিচয় যুক্ত করে যদি এই বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। এটা কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো নয় এবং তাকে শাস্তি দেওয়া উচিত। এবছর প্রাথমিক ও মাধ্যমিকের 40 কোটি বিনামূল্যের পাঠ্য বই বিতরণের লক্ষ্য সরকারের। সূত্র বলছে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত 55% বই প্রিন্ট হয়েছে আর ছাড়পত্র হয়েছে 46% বইয়ের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নিখোঁজের 2 দিন পরেও খোঁজ মেলেনি মোহাম্মদপুর থেকে নিখোঁজ 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুবার। পরিবার বলছে সংঘবদ্ধ চক্র এমন ঘটনা ঘটাতে পারে, আর পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে পূর্ব পরিচিত কেউ জড়িত। বিস্তারিত প্রতিবেদনে। 2 ফেব্রুয়ারি বিকেল 5টা মামাতো ভাইয়ের সাথে মোহাম্মদপুরের আত্মীয়র বাসা থেকে বের হয় সুবা। পরে একটি শপিং কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় সুবাকে। ঘণ্টাখানেক শপিং কমপ্লেক্সের ভেতরেই ছিল সুবা ও তার মামাতো ভাই। সে সময় অন্য একটি ছেলেকেও তাদের পাশে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবাকে পাওয়ার আকুতি জানিয়ে সাহায্য চায় তার বাবা। পরিবারের অভিযোগ সংঘবদ্ধ চক্রের দিকে। টোকেস করার সামনে বসে 2টা ছেলে ওদের মুখোমুখি দাঁড়াইছিল, কিন্তু ছেলে দুটো আমরা কখনো চিনি না, জানি না, দেখি নাই কখনোই। ওদের ফেস আননন ফেস আমার, ঠিক আছে। তো ওরা যখন রোড পার হয়ে প্রিন্স বাজারের সামনে গেছে তখন
একটু ভিড়ের ভিতর পড়ছে, আমার বাইকটার সামনে উঠে গেছে, মেয়ে পিছনে না দেখা কান্না করতে করতে বাসায় চলে গেছে, শুভকে পাচ্ছি না। গত পরশুদিন যখন কথা হয়েছে তখন ওসি সাহেব আশ্বস্ত করছিল যে মেয়েটাকে খোঁজার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে, কিন্তু এরপরে আবার ওনারা একটু গড়িমসি করছে। পুলিশ বলছে পূর্ব পরিচিত কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। সবকিছু মাথায় নিয়েই এগোচ্ছে তারা। আমাদের মূল কনসার্ন টার্গেটটাই হচ্ছে আমাদের ভিকটিমকে উদ্ধার করা। তো উদ্ধার না করা পর্যন্ত আমরা কোনো আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না। কিন্তু হচ্ছে যে কারণে আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা সিসিটিভির ফুটেজ দেখেছি এবং কিছুটা মোটিভও যারা বোঝার চেষ্টা করেছে, মেয়ের বাবার সাথে তথ্য শেয়ার করেছি, তো আমরা আশা করতেছি যে দ্রুততম সময়ের মধ্যে আমরা ভিকটিমকে উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। বরিশালের একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল শোভা। ৪ দিন আগে মায়ের চিকিৎসার জন্য পরিবারের সাথে ঢাকায় আসে সে। শারমিন পুতুল, এখন, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। কাফরুল থানায় মামলাও করেছেন তিনি। তবে এই ঘটনা নিয়ে জন্ম নিয়েছে নানান প্রশ্ন, যার সঠিক উত্তর না দিয়ে রহস্যজনক আচরণ করে পুলিশ। রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে হোটেলের এক কর্মচারীকে। আরো জানাচ্ছেন রকিবুল রাহাত। আবাসিক হোটেলে বান্ধবীর সংঘবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করছেন এই নারী। তার অভিযোগ 10 থেকে 12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে তার বান্ধবীকে। এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। ও বাসার থেকে বেরিয়েছে বলে 4টার দিকে, ওরা জুরাইন থেকে হেরা 3 জন নিয়েছে। শেওড়াপাড়া গোল্ডেন হোটেলটার নাম। আমারে বলছে 10-15 জনের বেশি হতে পারে, কতক্ষণ বাদে লোকজন আসতে, ওর সাথে অনেক খারাপ হয়েছে। এ ঘটনায় মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। ছাদের একটি কক্ষের তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। কি করতো যে এখানে তো বদর মতো পাওয়া গেছে? আর খাইতো মাঝে মাঝে খাইতো, ওই 5 তলার মধ্যে চলে গেল। 5 তলায় বিল্লাল আর সাগর কি এগুলো হোটেলের দালাল। ভবনের 5ম তলার আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী। ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম, যেখানে পাওয়া যায় জিমের মালিক মোহাম্মদ শাহজাহানকে। তিনি জানান, হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার। যেটা বলার আছে ওটা তো আমরা বলে দিচ্ছি না আপনাদের। এটা তো আমরা অভিযানের সময় আসছে ভাই, এটা তো আলোচনা করে অভিযান তো চলমান রে ভাই, এর মধ্যে চলমান আছে। আমরা গতকাল প্রশ্ন পেয়েছি। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আনা ওই নারী চান নির্যাতনকারীদের কঠোর শাস্তি। রকিবুল রাহাত, এখন, ঢাকা। উজ্জ্বল, দেশে প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সার রোগী, কিন্তু এই ক্যান্সারের চিকিৎসা করা যায় এমন প্রতিষ্ঠান তেমনভাবে গড়ে ওঠেনি। একমাত্র যে প্রতিষ্ঠানটি রয়েছে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, সেখানেও দেখা যায় রয়েছে যন্ত্রপাতি এবং লোকবল সংকট। এবং সেখানের যত যন্ত্রপাতি রয়েছে বেশিরভাগই নষ্ট। রেডিওথেরাপি কাজ করছে না, এমআরআই যে মেশিনটি রয়েছে সেটিও নষ্ট এবং ধার করে চলছে সিটি স্ক্যান। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ করছেন তারা। বাইজিদ সাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রাসেল। ক্যান্সার যেন অসময়ের অতিথি। নীরব এই ঘাতক হঠাৎ শরীরে এমন করে বাসা বাঁধে যেন প্রাণনাশ না করে ক্ষান্ত হবে না আর। 4 বছর বয়সী হাবিব, দুনিয়ার কিছুই বোঝার বয়স হয়নি তার, অথচ 2.5 বছর বয়স থেকে শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। কমের লইয়া পুরা শরীর অবেশ হয়ে গেছে, হাঁটতে পারে না, খেলতে পারে না, কোনো কিছু না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য, দেশে দৈনিক গড়ে 458 জন নতুন করে আক্রান্ত হচ্ছে, আর গড়ে মারা যাচ্ছে 319 জন। বছরে 2 লাখের মধ্যে মারা যাচ্ছে প্রায় 1.5 লাখ। বেশি আক্রান্ত হচ্ছে খাদ্যনালী, ফুসফুস, ষড়যন্ত্র, স্তন ও জরায়ুতে। পুরুষের ক্ষেত্রে খাদ্যনালী আর নারীর স্তন ক্যান্সার সবচেয়ে বেশি। মৃত্যু বেশি
খাদ্যনালীর ক্যান্সারে। ক্যান্সার চিকিৎসায় দেশের একমাত্র সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। 500 শয্যার হাসপাতালে সারা বছরই রোগীর চাপ, যেখানে থেরাপি বা সার্জারির জন্য মাসের পর মাস করতে হয় অপেক্ষা। সরকারও এই হসপিটালগুলো করেছে মানুষের সেবার জন্য, আসলে প্রপারলি মানুষে ওই সুযোগ সুবিধা বা সেবাটা পাইতেছে না। 12টা বেজে গেলে বলে যে আজকে কেমন দেওয়া যাবে না, আমরা তো অনেক দূর দূর থেকে আসি, আমাদের দিয়ে দিলেই তো হয়। আমি আইসি সার্জিট, আমি বাড়ি যাই আসি। হাসপাতালের 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি অকেজো, বাকি 2টি লিনাক মেশিনে প্রতিদিন 2 শতাধিক রোগীকে সেবা দেওয়া হতো। 1 মাসের বেশি সময় ধরে সে 2টি নষ্ট। যন্ত্র দুটির মেরামত চলছে ধীর গতিতে, কবে নাগাদ ঠিক হবে তাও অনিশ্চিত। হাসপাতালের একমাত্র এমআরআই যন্ত্রটিও 16 বছর ধরেই অকেজো, বন্ধ সিটি স্ক্যান মেশিন দুটিও। অন্য বিভাগ থেকে ধার করে প্রতিদিন সিটি স্ক্যান হচ্ছে 18 থেকে 20 জনের। কখন এটা চালু দেখেননি? জি না, নষ্ট নতুন আনছে, মানে একদিন মধ্যে কাজ চলছে, একদিন মধ্যে রেডিওথেরাপির মেশিন দিয়ে আমরা কাজ করতেছি, কারণ ওনাদের রেডিওথেরাপি যে মেশিনটা নষ্ট থাকার কারণে আমরা এই সুযোগটা পেয়েছি। শিগগিরই নতুন 2টি রেডিওথেরাপি মেশিন চালুর সুখবর দিয়ে হাসপাতালের পরিচালক জানালেন, মানসম্মত চিকিৎসা সেবা দিতে হাসপাতালটিকে ঢেলে সাজাচ্ছেন তিনি। আমরা 2টা মেশিন নতুন আনছি, অলরেডি সে বসানোর কাজ চলছে। আশা করছি আমরা ফেব্রুয়ারিতে একটা এবং মার্চে একটা চালু করতে পারবো। আর এছাড়া সার্জারি আমাদের যথারীতি চলছে, কেমোথেরাপিও যথারীতি চলছে। বেশিরভাগ ওষুধই সাপ্লাই আছে, সার্জারি বেশিরভাগ ওষুধ সাপ্লাই আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জনবল ও যন্ত্রপাতি বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক ক্যান্সার রোগীকে সময় মতো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। লোকবলকে সঠিকভাবে সুবিন্যস্ত করা, এটি আরও পদ সৃষ্টি করা, প্রশাসনিক জটিলতা সততার সাথে সেগুলোকে এড়িয়ে সেটি আশু সমাধান এবং আরও বাজেট বৃদ্ধি করা। দেশের ক্যান্সার রোগীদের একটি বড় অংশের বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবার সক্ষমতা নেই। তাদের একমাত্র ভরসার জায়গা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। এই হাসপাতাল যদি রোগীদের মানসম্মত সেবা দিতে সক্ষম না হয়, তাহলে এসব রোগীদের মৃত্যুর দিকে ধাবিত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। বাইজিদ সাদ, এখন, ঢাকা। স্বাস্থ্য খাতে পরিবর্তনের জন্য স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় স্বাস্থ্য খাতে আওয়ামী লীগ সরকারের অনিয়ম এবং দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। ক্ষমতায় গেলে এই প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দেন খন্দকার মোশাররফ। বলেন, রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমাতে হলে দেশে চিকিৎসার মান বাড়াতে হবে। আমাদের রোগীরা যে বিদেশে যায়, এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে। এগুলো করার জন্য আমাদের কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীতে আমাদের এখানে প্রস্তাব আছে, এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয়, এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। আমদানিতে অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক আরোপ করায় কমেছে ফল বিক্রি। অনেকটাই ক্রেতাশূন্য চট্টগ্রামের পাইকারি বাজার ফল মন্ডি। বাধ্য হয়ে লোকসান এড়াতে অনেক আড়তদার বিদেশি ফল বিক্রি বন্ধ করে দিয়েছেন। এদিকে আজ থেকে 2 দিন বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রেখেছেন ফল ব্যবসায়ীরা। এ অবস্থায় সম্পূরক শুল্ক প্রত্যাহার ও ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেয়া না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস ও সরবরাহ বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এতে ফলের দাম আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বাকিটা থাকছে প্রতিবেদনে। বাজারে ফলের বাড়তি দরে নাকাল ভোক্তা। আমদানি করা ফলে শুল্ক বৃদ্ধির কারণে ক্রেতার নাগালের বাইরে চলে গেছে দাম। এ অবস্থায় ফলের দাম ক্রয়সীমার মধ্যে রাখতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবিতে মাঠে নামেন ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষণা দিয়ে বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখে প্রতিবাদ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে 2 দিনের জন্য বন্ধ রয়েছে দেশের সব বন্দরে ফল খালাসের কার্যক্রম।
এতে ফলের বাজারে কমেছে সরবরাহ। চট্টগ্রামে ফলের পাইকারি বাজার ফলমন্ডির চিত্র অনেকটাই নিষ্প্রাণ। পাইকারদের আনাগোনা কমে যাওয়ায় অধিকাংশ আড়তদারকে অলস সময় কাটাতে দেখা গেছে। এতে ব্যাপকভাবে লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। যারা ইম্পোর্টার আছে ওরা ইম্পোর্ট কমাই দিছে, কারণ ওরা প্রতি কন্টেনারে 5-7 লাখ টাকা 10 লাখ টাকা লোকসান করতে হচ্ছে বর্তমানে। একদম খবর বলতে পারি, যেখানে আমরা মনে করেন 1000-1200-800 কার্টন বিক্রি করতাম দৈনিক, এখন ওইখানে গিয়ে আমরা মনে করেন 200-250-150 এরকম মাল বিক্রি করতে পারতেছি না। ব্যবসায়ীরা বলছেন, প্রতি কার্টনে আপেল, কমলা, আঙুর ও মাল্টার দাম বেড়েছে 500 থেকে 700 টাকা। কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। লোকসান এড়াতে অনেকেই বিদেশি ফল বিক্রি বন্ধ করে দিয়েছেন। 300 টাকার নিচে মিলছে না কোনো ধরনের আমদানি করা ফল। মালের দাম বাড়ছে, আঙ্গুর, আপেল, মালটা সব কিছু দাম বাড়তি বর্তমানে, তার জন্য বেচা কিনা একদমই নাই। 500 টাকা যে ফল 2 কেজি 3 কেজি হয়তো, আর 1 কেজি কিনলে 500 টাকা। ঠিক আছে, আমাদের বিক্রি কম, আমরা এখান থেকে মাল আলুটা লস দিচ্ছি। ব্যবসায়ীরা বলছেন, ফল আমদানিতে বিশ্বের কোথাও 136% শুল্ক নেয়ার নজির নেই। এই ডিউটি প্রত্যাহার না করে আমরা আগামী 14 তারিখ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশে চট্টগ্রাম বন্দর এবং স্থল বন্দর সহ আমাদের ফল খালাস বন্ধ করে দিব, আমদানিকৃত ফল খালাস বন্ধ করে দিব। চলতি অর্থ বছরের 6 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ফল আমদানি হয়েছে মাত্র 1 লাখ টন। একই চিত্র বেনাপোল স্থলবন্দরেও। অন্যদিকে বাড়তি খরচের কারণে হিলি স্থলবন্দর দিয়েও ফল আমদানি বন্ধ রয়েছে। এ অবস্থায় বাড়তি শুল্ক কমানো না হলে আসন্ন রমজানে খেজুর সহ প্রয়োজনীয় ফলের সরবরাহ শূন্যের কোটায় নামতে পারে বলে শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। সাবিত সারোয়ার, এখন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে নিয়ে আরো জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, জানাবেন এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, সেই সঙ্গে জানাবেন সাতপন্থীদের ইজতেমা শুরুর বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে। শম্পা, বিশ্ব মুসলিম উম্মার পবিত্র হজের পর যে সবচেয়ে বৃহত্তর যেটিকে সম্মেলন বলছে সেটি হচ্ছে বিশ্ব ইজতেমা, যেটি গাজীপুর জেলার তুরাগ নদীর তীরে বরাবরের মতো হয়ে থাকে। সেটি এবারও কিন্তু যেটির 58তম পর্ব, সেটি বিশ্ব ইজতেমা 58তম পর্ব তুরাগ নদীর তীরে চলছে। আজকে যে পর্বটি চলছে সেটি দ্বিতীয় ধাপে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপের আজকের যে দ্বিতীয় দিন, সেখানে আমরা দেখেছি যে বাদ ফজরের পর আমবয়নের মধ্য দিয়ে কিন্তু এটার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে সেটির যে আমবয়নটি করেছিলেন তিনি পাকিস্তানের একজন মাওলানা, তার সেটির আমবয়নের যে বাংলা অনুবাদ সেটি করেছিলেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। পরবর্তীতে আরও কিছু তাদের আনুষ্ঠানিকতা ছিল, সেটি শেষ করে দুপুরের যে তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, অর্থাৎ লাখো লাখো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে জোহরের নামাজ আদায় করার চিত্র আমরা দেখেছি। জোহরের নামাজ আদায়ের পর তারা খাবার খেয়েছেন। পরবর্তীতে খাবার খাওয়ার পর আবার তাদের যে আনুষ্ঠানিকতা সেটি আবার শুরু হয়েছে। এখন যেটি বয়ান চলছে এটি হচ্ছে ভারতের মাওলানা ইসমাইল গোদারা, তিনি বয়ানে শুরু করেছেন। তার বয়ানের শুরুর দিকে আমরা দেখেছি যে পবিত্র কোরআন শরীফের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতের পর থেকে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য এখন তিনি বয়ান এখন পর্যন্ত চালু রেখেছেন। এরপর আবার আনুষ্ঠানিকতা আছে, সেটি হচ্ছে যে আসরের নামাজের পর একইভাবে ভারতীয় আরেকজন মাওলানা তিনি বয়ান দেবেন। বয়ানের শুরুর অংশ বিশেষে থাকে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত, আর পরবর্তী অংশে থাকে যে সেটির ব্যাখ্যা বিশ্লেষণ। একইভাবে তার দ্বিতীয় আসরের নামাজের পর বয়ান দেওয়ার পরে ইসলামিক শরিয়া মোতাবেক যে বিয়ের যে প্রচলন আছে, অর্থাৎ যৌতুকবিহীন যে বিয়ে, সেটি কিন্তু আজকে সেটি আনুষ্ঠানিকতা আছে, সেটি পালন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এরপর মাগরিব আরেক ভারতীয় মাওলানা তিনি আবার বয়ান দেবেন। বয়ানের ধরন একই রকম, যে পবিত্র কোরআনের অংশ বিশেষ প্রথমে তেলাওয়াত করা হয়, পরবর্তীতে সেটির ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। এইভাবে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা সেটি মাগরিবের নামাজের পর সেটি শেষ হবে। পরবর্তীতে আগামীকাল হচ্ছে এই পর্বের
সমাপনী দিন। এই পর্বের সমাপনী দিনে যেটি প্রতিবারের মতো যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যে এটি আখেরি মোনাজাত হয়ে থাকে, যে আখেরি মোনাজাতের সময়সীমা আমাদের জানিয়েছে সেটি হচ্ছে আগামীকাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে। এই সময়ের মধ্যে যে কোনো সময়ে আখেরি মোনাজাত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে মূলত যে দুটি পর্ব হলো, একটি পর্ব হয়েছে এবং একটি পর্ব চলছে, এই দুই পর্বের আয়োজক মূলত হচ্ছে যে জোবায়েরপন্থীরা। তবে জোবায়েরপন্থীরা আমাদেরকে জানিয়েছে যে আগামীতে যে 14, 15, 16 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী যে আরেকটি পর্ব বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবে সেটি মূলত সাতপন্থী। তবে এই পন্থী যারা আছে জোবায়েরপন্থী তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে যে তাদেরকে আগামী বছর থেকে যাতে বিশ্ব ইজতেমা অর্থাৎ সাতপন্থীদের বিশ্ব ইজতেমায় যাতে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সেই ধরনের কথা তারা আমাদেরকে বলছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। সম্পা। সংস্কারের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি না করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে চায় দেশের জনগণ। নির্বাচন না হলে জনগণের মাঝে আতঙ্ক তৈরি হবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন তিনি। দেশের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে দ্রুত নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন রিজভী। তিনি আরও বলেন, জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বাড়ানো অন্তর্বর্তী সরকারের গণবিরোধী সিদ্ধান্ত। সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরও গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন আরও 5 জন। সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জায়গা সম্পত্তি নিয়ে বিশুতারা গ্রামের আজাদ মিয়া এবং তার ভাতিজা ইনসান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় আজাদের পক্ষের একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাস্সুম মুরমির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালতের মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত তাপসী ও মামলার বাদী আবু হানিফের উপস্থিতিতে শুনানি শুরু হয়। সময় উভয় পক্ষের শুনানি শেষে মানহানির মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ। আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। আসামি পক্ষ বলার চেষ্টা করেছে যে যিনি আজকে বাদী হয়ে মামলা করেছেন তার এই মামলা করার লোকাস্ট্যান্ডাই নাই। আমরা বলেছি যেহেতু এই আবু সাইদ শুধু ব্যক্তি নয়, এই আন্দোলনের একটা সিম্বল। দেশের বাইরের প্রসঙ্গ, সীমান্তে অবৈধ অভিবাসীদের কঠোর নজরদারির শর্তে কানাডা এবং মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত 30 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্ত উত্তর আমেরিকার দেশগুলোকে বাণিজ্য যুদ্ধের হাত থেকে রক্ষা করবে বলে মত বিশ্লেষকদের। তবে চীনের ওপর 10% শুল্ক আরোপ বহাল রাখার জবাবে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সহ বেশ কিছু মার্কিন পণ্যে পাল্টা কর আরোপ করেছে বেইজিং। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গেল কয়েকদিন ধরে চলা কানাডা ও মেক্সিকোর উপর 25% মার্কিন শুল্ক আরোপের ঝড় এবার কিছুটা স্থবিরের পথে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। I am announcing Canada will be responding to the US trade action with 25% tariffs against $155 billion.
ক্ষমতা গ্রহণের দিনই নির্বাহী আদেশে কানাডা ও মেক্সিকোর ওপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, আর চীনের ওপর 10%। মঙ্গলবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত সহজভাবে নেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের পাল্টা জবাবে মার্কিন পণ্যের উপরও 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। আর ট্রুডোর এই পথ চলায় একাত্মতা ঘোষণা করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবামো। এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। আশঙ্কা দেখা দেয় বাণিজ্য যুদ্ধের। তবে সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সোমবার রাতেই 30 দিনের জন্য কানাডা ও মেক্সিকোর উপর আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ফোন আলাপে এই সিদ্ধান্তে পৌঁছান তিনি। ফোন আলাপে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে চুক্তিতে সম্মত হন দুদেশের নেতা। চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশে 10,000 অতিরিক্ত সেনা মোতায়েন করবে কানাডা। সেই সঙ্গে বন্ধ করতে হবে মাদকের অবাধ প্রবেশ। একই চুক্তিতে রাজি হয়েছে মেক্সিকোর প্রেসিডেন্টও। Tariffs for us, nobody can compete with us because we're the pot of gold. But if we don't keep winning and keep doing well, we won't be the pot of gold, and then tariffs won't be so good for us. But when you're the pot of gold, the tariffs are very good. They're very powerful, and they're going to make our country very rich again. কানাডা ও মেক্সিকোর সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ কিছুটা শীতল হলেও প্রতিশোধের আগুনে জ্বলছে চীন। তাদের উপর 10% আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল না করায় এবার পাল্টা কর আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর 15% এবং অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি পণ্য, পিকআপ ট্রাক ও ইঞ্জিন চালিত গাড়ির উপর 10% পাল্টা কর আরোপের ঘোষণা দিয়েছে চীন। দেশটির এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র আকার ধারণ করার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের আলোচনা এড়িয়ে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শর্ত অনুযায়ী এই সময়সীমা শেষ হলেও হামাস এখনও আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে গোষ্ঠীটি। এরই মধ্যে ফিলিস্তিনিদের অন্যত্র পাঠিয়ে দিয়ে গাজা উপত্যকা খালি করার বিষয়ে ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিরোধিতা করেছে 5 আরব রাষ্ট্র। এদিকে উদ্ধার অভিযান শুরুর পর উপত্যকাটি থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62,000-এ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গেল 19 জানুয়ারি থেকে, যার মেয়াদ শেষ হবে আগামী 1 মার্চ। 3 ধাপে পর্যায়ক্রমে কার্যকর হবে এই চুক্তি। প্রথম ধাপ সফলভাবে শেষ হলেই কেবল দ্বিতীয় ধাপ শুরু হবে। চুক্তির শর্ত অনুযায়ী গেল 3 ফেব্রুয়ারি পরবর্তী পর্যায়ের আলোচনা শুরুর কথা থাকলেও তা এড়িয়ে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বৈঠকের নির্দিষ্ট সময় চলে গেলেও এখনও আলোচনায় বসতে রাজি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের দাবি, প্রথম ধাপের চুক্তির সব শর্ত তারা পূরণ করেছে। যুক্তরাষ্ট্রের সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন। গণমাধ্যমের সূত্র বলছে, বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো আলোচনায় যাবেন না নেতানিয়াহু। এই যখন অবস্থা, তখন গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকরে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। Every hostage must come home. All of them, every last one. Tomorrow, President Trump will meet Prime Minister Netanyahu in Washington. It's important to make crystal clear before that meeting. গাজা উপত্যকাকে খালি করার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন জর্ডান, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ বিষয়ে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন হলে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। The meeting switched the rejection of relocating Palestinians from an Egyptian Jordanian stance into a joint Arab stance. This sends an important message. এদিকে চরম মানবিক সংকটে ভুগছে গাজাবাসী। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় একটু আশ্রয়ের জন্য তাঁবু খুঁজছেন বাসিন্দারা। তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে ঘুমাতে হচ্ছে তাদের। গাজাবাসীর অভিযোগ, যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলিরা। মিশরীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থা গাজার জন্য নতুন করে অনুদান সংগ্রহের কাজে নেমেছে। এখন পর্যন্ত মিশর থেকে 305টি ট্রাকে 4200 টন সহায়তা পাঠানো হয়েছে। ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে এসেছে দেশটির সাধারণ মানুষ।
যতই দিন যাচ্ছে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৬২,০০০-এ। এখনও নিখোঁজ ১৪,০০০-এর বেশি মানুষ। ধারণা করা হচ্ছে তাদের কেউই আর বেঁচে নেই। তানভীর জানি, এখন বিশ্ব। সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও $৪০ কোটি বাজেট কাটছাঁট করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে সদস্য দেশগুলো। সোমবার জেনেভা বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2026-27 সালের কর্মপরিকল্পনা এবং কাজের জন্য তহবিল বরাদ্দ নিয়ে আলোচনা হবে। বৈঠক চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাহী পর্ষদের বার্ষিক বৈঠকের প্রথম দিনই $530 কোটি বাজেট $490 কোটি নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। শুরুতে এ বাজেটের আকার ছিল $750 কোটি, যা কমানো হয়েছে আগেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামগ্রিক তহবিলের প্রায় 18% যুক্তরাষ্ট্রের অনুদান। 2 সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় 1 বছর। শেষের দ্বারপ্রান্তে বিপিএলের একাদশ আসর শিরোপা জিততে বিদেশি তারকা ভেড়ানোর হিড়িক পড়েছে ফ্রাঞ্চাইজিগুলোতে। তবে ব্যতিক্রম চিটাগং কিংস। ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর অধিনায়ক মোহাম্মদ মিথুন জানিয়েছেন, বাকি ম্যাচ সামনে রেখে নতুন কোনো তারকা ভেড়াচ্ছে না তারা। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। আমার এই উইকেটে, বিশেষ করে এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে আর কি। তারকা বিদেশি ক্রিকেটার খরায় থাকা বিপিএলে প্রথম এলিমিনেটরে তারার মেলা। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। টুর্নামেন্টের মাঝপথে নামি দামি ক্রিকেটারদের দলে ফেরানো বিপিএলের বেশ নিয়মিত ঘটনা। বিগত মৌসুমগুলোতে বিদেশিরা সফল হলেও রাইডার্সের হয়ে ব্যর্থ হয়েছেন 3 তারকা। অন্যদিকে খুলনায় যোগ দেয়া 2 ক্রিকেটার সুযোগই পাননি নিজেদের পারফরমেন্স দেখানোর। বিদেশিদের এনেই মাঠে নামিয়ে দেওয়াটা আদর্শ না বলে মানেন মোহাম্মদ আশরাফুল, মিথুন, নাসুমরা। তবে রাইডার্স সহকারী কোচ ব্যাট ধরলেন নিজের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের পক্ষেই। খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে, এটা তো অবশ্যই আইডিয়াল না। তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন যে বিগ নেম এবং কোয়ালিটি প্লেয়ার যেন নিয়ে আসতে পারে। যদি ক্রিকেটিং দিক থেকে দেখেন তাহলে আইডিয়াল না, কারণ দেখেন অনেক রংপুরের ম্যাক্সিমাম প্লেয়ার আজকে সকালে পৌঁছেছে, জার্নি করে জেট লেগের ব্যাপার আছে। ফরচুন বরিশালের বিপক্ষে হেরে এলিমিনেটরের বাধাই চিটাগং কিংস। টুর্নামেন্ট জুড়েই একজন ব্যাটার কম নিয়ে খেলেছে বন্দরনগরীর দলটি। গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারেও সাথে ব্যাট করতে হয়েছে খালেদ আহমেদকে। তবে এমন পরিস্থিতিতেও নিজের স্কোয়াডে থাকা দেশি বিদেশিদের ওপরেই আস্থা রাখছে কিংসরা। আমরা যেহেতু পুরো টুর্নামেন্টে এইভাবেই খেলে আসছি, আমরা ভালো করেছি পুরো টুর্নামেন্টে, এখন আর ওই জিনিসটার দিকে ফোকাস করতে চাই না। এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্ল্যান নাই, আর আমরা আসলে ওইটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না, আমাদের যদি দেখেন যে বিদেশিগুলো আছে এরা পুরো টুর্নামেন্ট খেলছে, এই কন্ডিশনের সঙ্গে ওদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা ওইটা বিশ্বাস করি না যে একটা বড় নাম আনলেই ও ডেলিভার করে দিবে। ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলা ফরচুন বরিশাল উড়িয়ে এনেছে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। 7 ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যকার জয়ী দল। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। এর সাথে শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মূল্যস্ফীতি কমাতে লাগবে আরও 2-3 মাস, জানালেন অর্থ উপদেষ্টা। শুল্ক প্রত্যাহারের দাবিতে সব বন্দরে ফল খালাস বন্ধ। শিক্ষার্থীরা বই না পেলেও দেদারসে চড়া দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। 2 দিন পেরিয়ে গেলেও হদিস মেলেনি মোহাম্মদপুরে নিখোঁজ 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর। ঘটনায় জড়িত পরিচিত কেউ ধারণা পুলিশের। এবং জাতীয় ক্যান্সার হাসপাতালে অকেজো এমআরআই মেশিন, থেরাপি সার্জারিতে ঘুরতে হয় মাসের পর মাস। পুরা শরীর অবশ হয়ে গেছে, হাঁটতে পারে না, খেলতে পারে না, কোনো কিছু না। আমি আইসি সার্জিট, আমি বাড়ি যাই আসি।
শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।